নমস্কার। খবরদার, কথা নয়। আমরা বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আর বলবই। কারণ এই মুহূর্তে টিভির সামনে, টিভির পর্দায় কথা না বলাটাই একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বা এড়িয়ে যাওয়ার বিষয়টাই হচ্ছে ফ্যাশন। আমরা জানি না কী কারণে, কেন হচ্ছে এরকম, তার ব্যাখ্যা কিন্তু কেউ দেন না। আমরা মনে করি যদি কথা না বলার বিষয় যদি থাকে তাহলে স্পষ্ট করে বলে দেওয়াই ভালো। আজকের এ জায়গায় দাঁড়িয়ে গতকাল শিক্ষক দিবস গেল, শিক্ষকরাও যদি কথা না বলেন তাহলে কি করে চলবে? সব ঠিকঠাক আছে? আপনারা কি তাই মনে করেন? এ রাজ্যে শিক্ষক দিবসের প্রাক্কালে দুজন শিক্ষক খুন হয়েছেন। একজন 10,323-এর শিক্ষক ছিলেন, আরেকজন তো এখনও শিক্ষকতা করছিলেন, অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, দুজনেই ছিলেন। তাদের খুন হবার পরে প্রতিবাদ লক্ষ্য করেছেন? করেন। স্কুলে তালা পড়ছে কেন? শিক্ষক বদলি হচ্ছে অনৈতিকভাবে। খুব ভালো পড়ান, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোনো স্কুল, অনুদানভুক্ত স্কুলগুলোকে টার্গেট করা হচ্ছে কোনো ক্ষেত্রে। কারোর কথায় এরকম অভিযোগও আসছে। আমরা সবটা অভিযোগের আকারে নিচ্ছি, আমরা খোঁজখবর নিচ্ছি, পরে একসময় আলোচনা। এই শিক্ষক দিবস নিয়েই আমার কালকে থেকেই মনে হচ্ছিল যে পুরুষোত্তমদার সঙ্গে কথা বলবো, এই কারণটা অত্যন্ত ব্যস্ত, তার ভেতরে যদি একটু সময় পাই। আজকে একটু সময় দিয়েছেন, আমরা অল্পক্ষণ কথা বলবো। পুরুষোত্তমদা আমাদের এই চ্যানেলে আসার জন্য আজকে শিক্ষক দিবসের পরের দিন হলেও শিক্ষক দিবসের রেশ কাটেনি। এই দিনে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এত ব্যস্ততার ভেতরে যে আমাদের সময় দিয়েছেন। পুরুষোত্তম, একটা বিষয় স্পষ্ট করে, এটা সময় দেওয়ার প্রশ্ন নয়। প্রথমত আপনি যেটা বললেন যে আমরা দায়বদ্ধ কথা বলার জন্য, একজন নাগরিক হিসাবে আমি দায়বদ্ধ সুনাগরিক হিসাবে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্য। আর একটা বিষয়, শিক্ষক দিবস, যেহেতু শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা, আমি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করেছি। কারণ এই উপলক্ষে শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর একটা সুযোগ আমি নতুন করে আমার পাবো। তার জন্য আমি আজকের এই আলোচনায় আসতে আগ্রহ সহকারে এখানে যোগ দিয়েছি। প্রশাসন আমাদের এই কৃতজ্ঞতা গ্রহণ করেছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। প্রথম প্রশ্ন, আজকে এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালিত হয় 1962 সাল থেকে। এই যে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষক বা শিক্ষা আন্দোলন বা শিক্ষার অবস্থাটা কী চোখে আপনি দেখছেন? প্রথমত হলো, শিক্ষক দিবস পালনের ভাবনাটার পেছনে যেটা আছে সেটা হলো একটা জাতি গঠনে, ভবিষ্যৎ নাগরিকদের গঠন করার ক্ষেত্রে শিক্ষকদের অপরিসীম ভূমিকা রয়েছে। সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই শিক্ষক দিবসকে পালন করা হয়। 1962 সন থেকে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি নিজে একজন দার্শনিক এবং শিক্ষাবিদ ছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিনটা আমরা প্রতি বছর শিক্ষক দিবস পালন করি। এর উদ্দেশ্য হচ্ছে একটা স্বীকৃতি, একটা ঘোষণা দেওয়া যে জাতি শিক্ষকদের যথাযথ গুরুত্ব এবং সম্মান দেয়, এবং জাতি গঠনে, আধুনিক বিজ্ঞান মনস্ক মানবিক জাতি গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকা রয়েছে যুগে যুগে। সেই ভূমিকাকে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং পাশাপাশি শিক্ষকদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের প্রতি আমরা আমাদের দায়বদ্ধতা প্রকাশ করছি। এটা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সমস্ত দেশেই শিক্ষকরা, প্রত্যেকটা সভ্য সমাজেই শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার স্থানে রয়েছে। এবং আমরা শিক্ষক দিবস যতটা আনুষ্ঠানিকভাবে পালন করি ততটা আন্তরিকভাবে আমরা পালন করি না। কেন করি না? আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকদের পেশাকে যতটা গুরুত্ব দেওয়া হয়, শিক্ষকদের পেশাকে সম্মান দিয়ে তাদের যে চোখে দেখা হয়, তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা কিন্তু আমরা দিই না। এখানে এখনও এতগুলো বছর পরেও শিক্ষকদের মর্যাদার জন্য, তাদের আর্থিক সামাজিক সুরক্ষার জন্য আন্দোলন করতে হয়,
কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ মুখর হতে হয়। সেই কারণেই বলবো, শিক্ষক দিবস আমরা যতটা অনুষ্ঠান করে পালন করি, ততটা কিন্তু আন্তরিকভাবে আমরা শিক্ষক দিবস আদর্শ, তার গুরুত্ব, তার প্রাসঙ্গিকতাকে আমরা আন্তরিকভাবে আত্মস্থ করিনি জাতি হিসাবে। করিনি বলেই আজকে চারদিকে তাকিয়ে দেখুন, শিক্ষকরা কিন্তু এখনও লাঞ্ছিত, তাদের মর্যাদা দেওয়া হয় না। শিক্ষা ব্যবস্থা আজকে সারা দেশেই অন্তর একটা খুব খারাপ অবস্থায় যাচ্ছে, প্রায় অন্তঃশ্বাস শূন্য। শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, শিক্ষকদের চাকরির নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই। আমরা এখানে শিক্ষক দিবস পালন করলাম, এখানে একজন শিক্ষক অভিজিৎ বাবু উদয়পুরে, তাকে কি ভয়ঙ্করভাবে খুন করা হলো। শিক্ষক খুন কি আগে হয়েছে? হয়নি তা নয়, কিন্তু এইভাবে শিক্ষককে ডেকে নিয়ে বাড়িতে পিটিয়ে লাশ করে দেওয়ার নজির ইদানিংকালে কিংবা দূর অতীতেও আছে কি না আমি জানি না। এবং এই যে শিক্ষককে হত্যা করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন, আমরা দেখেছি, কিন্তু আমরা জানি না, আমরা নিশ্চিত নই এই হত্যার বিচার হবে কি না, নাকি হত্যা অন্য অনেক হত্যার মতো হারিয়ে যাবে লোকচক্ষুর অন্তরাল থেকে, এবং অপরাধীরা হাসি মুখে বিচারের প্রহসন থেকে শেষে আদালত থেকে বেরিয়ে আসবে, এটা আমরা বলতে পারছি না। বাদল শীল শিক্ষক মশাই ছিলেন, চাকরি চলে গেছে, উনি নির্বাচনে লড়ছিলেন, খুন হয়েছেন। আমরা আমাদের রাজ্যে এই সর্বশিক্ষা শিক্ষকরা, তারা তাদের মর্যাদার প্রশ্নে, তাদের চাকরির নিয়মিতকরণ করার প্রশ্নে তাদেরকে বারবার আদালতে আসতে হচ্ছে। আদালত থেকে তারা ইতিবাচক রায় পাওয়ার পরও তাদের অপেক্ষা করতে হচ্ছে, সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এবং আমাদের দেশে, আমাদের রাজ্যের রামসার শিক্ষকরা, তাদের অবস্থাও ভালো নয়, চাকরির সুরক্ষা নেই। আমাদের রাজ্যে 10,323 যারা চাকরি চলে গেছিলো, তাদের প্রতি আমাদের মানবিক দায়িত্ব ছিল। আমরা বলেছিলাম 2018 সনে নির্বাচনের পূর্বে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা নূতন সরকার এসে তাদের জন্য কিছুই করবে, কিন্তু গত 7-8 বছর ধরে তাদের সাথে কিছুই করা হয়নি। তাদেরকে আমরা, সরকার তাদের সাথে প্রতারণা করেছে, অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে রোগে বিনা চিকিৎসায় মারা গেছেন। তারাও তো শিক্ষক, তাদের চাকরি চলে গেছে, তাদের একটা মানবিক পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থানের দায়িত্ব নেওয়া সরকারের উচিত ছিল, এটা করা হয়নি। তো এই একটি সামগ্রিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা শিক্ষক দিবস পালন করছি। আর এখন শিক্ষকদের প্রতি বঞ্চনা, আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু করেছি 2009। রাইট টু এডুকেশন অ্যাক্টে কোয়ালিটি এডুকেশনের কথা বলা আছে, গুণগত শিক্ষা কি সম্ভব শিক্ষকদের বঞ্চনার মধ্যে রেখে, শিক্ষকদের নিরাপত্তাহীনতার মধ্যে রেখে? একটা বিরাট সংখ্যক শিক্ষককে আমি নিয়মিতকরণ করছি না, তাদের ভবিষ্যৎ নিশ্চিত নয়, তারা চাকরি শেষে পেনশন পাবেন না যদি তারা নিয়মিত না হয়, তাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। এগুলো তো শিক্ষক দিবসকে মধ্যে আমাদের ভাবা উচিত। শুধুমাত্র শিক্ষক দিবসে মাস্টারমশাই কিংবা দিদিমণিকে ফুল দিলাম, কলম উপহার দিলাম, কিংবা কোনো আমলা বক্তৃতা করলো, এতেই তো শিক্ষক দিবসের দায় দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনাদের একটা তথ্য দিই যে গ্লাসডোর সংস্থা বলে একটি সংস্থা, ভারতের শিক্ষকরা গড়ে প্রতি মাসে 29,500 টাকা বেতন পান বলে তারা সার্ভে করেছেন। আরেকটি সংস্থা ইজি স্কুলিং সংস্থা, তারা বলছে সেটা 27,784 টাকা। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের একটি সংস্থা ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলছে এই টাকাটা গড়ে 30 থেকে 35,000, 30 থেকে 35,000, সরাসরি কিছু বলতে পারছে না। পুরুষোত্তমদার কথাটা 100% সঠিক যে সাম্মানিক পাওয়ার ক্ষেত্রে সর্বশিক্ষার উদাহরণ উনি দিলেন। মামলায় জেতার পরও তালবাহানা করা হচ্ছে ওদের টাকা বাড়ানোর ক্ষেত্রে, অথচ ছাত্রছাত্রীরা যারা পড়ছেন তাদের কাছ থেকে যে পরিমাণ পয়সা বেসরকারি স্কুলগুলিতে নেওয়া হচ্ছে তা আকাশ ছোঁয়া প্রায়। পুরুষোত্তমদা এই জায়গাতেই যেত। আমি আর একটা কথা বলবো, আমি মাদ্রাসা টিচার না? হ্যাঁ, মাদ্রাসা টিচাররা তো, মাদ্রাসাগুলোতে সমস্ত টিচার আছেন যাদেরকে একটা উপযুক্ত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতা বাছাই করে নিয়োগ করা হয়েছে, তারা সম্মগত সমবেতন পাচ্ছেন না, তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না। এই যে আমি কতগুলো উদাহরণ দিলাম, কারণ যেহেতু আমি একজন আইনজীবী, আমি বিভিন্ন স্তরে শিক্ষকদের অধিকার দাবি দেওয়া মামলার সাথে যুক্ত। এবং শিক্ষকদের কিভাবে অনৈতিক অবৈধ বদলি করা হচ্ছে,
শিক্ষা দপ্তরে দুর্নীতির ঘুঘু, দুর্নীতির বাসা, একদম স্থায়ী বাসা বেঁধেছে। শিক্ষকদের নিয়ে তো কোনো চিন্তা ভাবনা নেই। আর দিনের পর দিন, দিনে রাত্রে 12টা 11টা 2টো অবধি সার্কুলার পর সার্কুলার, আসল কাজ কিছু হচ্ছে না। এবং শিক্ষকদের সমস্ত হালি কাঠে ফেলা হচ্ছে। শিক্ষকদের আমরা মর্যাদা দেই কোথায়? লেখাপড়ার বাইরে অন্য কাজ, লেখাপড়ার বাইরে অন্য যাবতীয় কাজ শিক্ষকদের দিয়ে করানো হচ্ছে। আর আরেকটা কথা আমি বলবো, এই যে শিক্ষক দিবস আমরা ঘটা করে পালন করি, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, আমাদের মধ্যে একটা দ্বিচারিতা আছে, আমাদের মধ্যে স্ববিরোধিতা আছে। আমরা শিক্ষার গুরুত্বের কথা বলি। শিক্ষক দিবস কেন পালন করছি? শিক্ষার অপরিসীম গুরুত্ব। কারণ ভবিষ্যৎ নাগরিক গড়ার ক্ষেত্রে আমাদের শিশুদের, আমাদের ছাত্রদের, আমাদের কিশোরদের, আমাদের কিশোরীদের ভালো মানুষ হিসেবে করার ক্ষেত্রে, যুক্তিবোধ সম্পন্ন আধুনিক মানুষ হিসেবে করার ক্ষেত্রে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কারণে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। এবং শিক্ষা নেই মুক্তি, শিক্ষা নেই চেতনা, শিক্ষা নেই মুক্তি, শিক্ষা নেই পরিবর্তন, শিক্ষা নেই বিপ্লব। এবং আমরা স্বাধীনতার পর ভারতবর্ষ শিক্ষাক্ষেত্রে যতটা অবহেলা করেছে, এরকম অবহেলার নজির পৃথিবীর কোনো দেশে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিগত শতকের 40-এর দশকের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপর পৃথিবীর যে সমস্ত দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো, এর মধ্যে ভারতবর্ষ হচ্ছে একমাত্র ব্যতিক্রম যে গত 75 বছর ধরে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে চরম অবহেলা করে এসেছে। কেন বলছি? প্রত্যেকটা আধুনিক দেশ, আধুনিক জাতি, আধুনিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং পৃথিবীর যে সমস্ত দেশ আজকে আধুনিক উন্নত দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে জ্বলজ্বল করছে, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের। তাদের সমস্ত নাগরিকের শিক্ষা এবং স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। এবং তার জন্য শিক্ষা এবং স্বাস্থ্য খাতে রাষ্ট্রকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। রাষ্ট্রসংঘ বলছে যে কমপক্ষে জিডিপির 10% ব্যয় করতে হবে। সেক্ষেত্রে আমরা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করি। আমরা শিক্ষা খাতে এখন অবধি জিডিপির 2% বেশি ব্যয় করতে পারিনি। স্বাস্থ্য খাতে এখন অবধি আমরা জিডিপির 2% অতিক্রম করতে পারিনি। তারই প্রতিফলন আজকে শিক্ষার বেসরকারীকরণ, স্বাস্থ্যের বেসরকারীকরণ, তারই প্রতিফলন শিক্ষকদের অধিকার নেই, মর্যাদা নেই, তাদের প্রাপ্য সম্মান নেই। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও যেটা দায়িত্ব সরকারের, সেই ক্ষেত্রে এই মুহূর্তে ভারতবর্ষে শিক্ষা একটা শ্রেণীর জন্য হয়ে যাচ্ছে, এই অভিযোগ রয়েছে। আপনি অভিযোগ না, বাস্তব। এটাকে অভিযোগ কেন বলবেন? এটা বাস্তব। আমাদের দেশে গত 20 বছর থেকে শিক্ষা নিম্নবিত্ত, দলিত, সাধারণ অংশের মানুষ, প্রান্তিক অংশের মানুষ, এমনকি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। এখানে আগরতলায় যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি অবৈধ কলেজ স্থাপন করা হয়েছে, এর পেছনে বিরাট কেলেঙ্কারি আছে। এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, আমি গত কদিন আগে আমাদের এক সহকর্মীর মাকে দেখতে আইজিএম হাসপাতালে গিয়েছিলাম, আমি আর কৌশিক। সেখানে দেখলাম আইজিএম হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে পড়তে কত টাকা লাগবে? 5 বছরের ডাক্তারি কোর্স পড়তে 1 কোটি 2 কোটি টাকা। কটা পরিবারের আছে? তা আমি বলবো শিক্ষা ক্রমশ গরিব ধনীদের একচ্ছত্র আধিপত্যের জায়গায় পরিণত হয়েছে। আমরা বলি রিজার্ভেশনের ক্ষেত্রে কথা, শিক্ষার ক্ষেত্রে টাকার মানি রিজার্ভেশন চালু হয়েছে। শিক্ষা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তের আওতার বাইরে সমস্ত ধরনের শিক্ষা চলে গেছে। এবং দেখবেন সেই কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন বৃত্তির জন্য গরিব ছাত্র, মেধাবী ছাত্রদের খুঁজে পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, এখন এমন একটা ব্যবস্থা হয়েছে, গরিব মেধাবী ছাত্ররা বিশ্ববিদ্যালয় কলেজ তরফ যেতেই পারছে না। এটা কিন্তু আজকের ঘটনা। 4-5 বছর আগে থেকেই পশ্চিমবঙ্গে এই সংকট দেখা দিয়েছিল। সারা দেশেই বিভিন্ন মানব ঐতিহাসিক ব্যক্তিরা, ফিলান্থ্রপিক পার্সনরা, তারা গরিব মেধাবী ছাত্রদের জন্য উচ্চশিক্ষা অনেক বৃত্তি চালু করেছেন। সারা দেশে দেখা যাচ্ছে এই সমস্ত বৃত্তিগুলোর সুযোগ নেওয়ার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? গরিব ছাত্ররাও এই স্তরে গিয়ে পৌঁছতে পারছেন না। 20 বছর আগে যে সুযোগ ছিল, আজকে 20 বছর পর, গত 10 বছর ধরে সমস্ত সুযোগ বন্ধ হয়ে গেছে। একদম। প্রশ্ন আরেকটা বিষয়, আপনার কথা একটুখানি আপনি বলেছেন, এই প্রসঙ্গেই বলি, শিক্ষকরা সাম্মানিকের দিক থেকে এবং পড়ুয়াদের দিক থেকে কি সম্মানিত বোধ করেন? শিক্ষকদের যোগ্য সম্মান তো আমরা দিতে পারি না।
শিক্ষকদের যোগ্য সম্মান আমরা এখনও দিতে পারি না। শিক্ষকদের যোগ্য সম্মান দিতে গেলে আমি যেটা বলেছি, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, মর্যাদাপূর্ণ পারিশ্রমিক দিতে হবে, তাদের প্রতি সামাজিক দায় দায়িত্ব পালন করতে হবে, শিক্ষকদের ভূমিকাকে স্মরণ রাখতে হবে। এবং শিক্ষক হওয়াও খুব কঠিন কাজ। একজন প্রকৃত শিক্ষক দায়িত্ব কি আমি খুব বিনয় সহকারে বলবো, একজন প্রকৃত শিক্ষকের দায়িত্ব কিন্তু মূল দায়িত্ব হচ্ছে ছাত্রের মধ্যে প্রশ্নবোধ তৈরি করা, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে প্রশ্ন করার মানসিকতা তৈরি করা, জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে তার উৎসুক তৈরি করা, তার সেন্স অফ কিউরিওসিটি তৈরি করা এবং তাকে তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করা। সমস্ত শিক্ষকের পক্ষে, কোনো শিক্ষকের পক্ষেই সব প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়। তিনিই প্রকৃত শিক্ষক, যিনি বলতে পারবেন যে আমি প্রশ্নের উত্তর জানি না, তুমি প্রশ্ন খুঁজে বের করো। এবং ছাত্রের মধ্যে এই মানসিকতা সঞ্চার করা, ছাত্রকে কৌতূহলী করা, ছাত্রকে অনুসন্ধিৎস করা, ছাত্রকে যুক্তিবোধ সম্পন্ন করা, এটি হচ্ছে প্রকৃত শিক্ষকের দায়িত্ব। এবং যুগে যুগে প্রকৃত শিক্ষকরা এই দায়িত্ব পালন করে গেছেন বলেই আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। আমাদের দেশে সমাজ পরিবর্তন, আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, এই সমাজকে পরিবর্তন করার জন্য যে কোনো প্রগতিমুখী আন্দোলনের সৈনিকদের তৈরি করার ক্ষেত্রে শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষকরাই তো আলোর মশাল, শিক্ষকরাই প্রতিবাদ করতে শেখাবেন, শিক্ষকরাই দৃঢ় কণ্ঠে, দৃঢ় চিত্তে, মাথা উঁচু করে ছাত্রদের বলবেন তুমি সত্য উচ্চারণ করো। এই বোর্ডটা শিক্ষকদের মধ্যে ছাত্রদের মধ্যে সঞ্চিত করেন শিক্ষকরাই। তার জন্য শিক্ষকদের আমরা প্রণাম করি, তার জন্য তারা প্রণম্য, তারা এই কাজটা করেন। সর্বশেষ প্রশ্ন একটা আনতে চাই, একদম ব্যক্তিগত লেভেলে। আপনি আইন পড়েছেন, তার আগেও আপনি স্নাতকোত্তর, ইংরেজি ভাষায় আপনি স্নাতকোত্তর, আপনি কেন শিক্ষকতায় এলেন না? এইটা বলতে গেলে আমাদের সময় ঠিক আছে না, এটা বলতে গেলে যেটা বলতে হয়, আমরা তো এমপি কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পাশ করেছিলাম, এটাও তখন 1979-80, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এমএ নিয়ে পাশ করলাম। তখন তো চাকরির সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল, তখন ইংরেজি যে কোনো ইংরেজি অনার্সে চাকরি পাওয়া যেত, আমিও পেতাম। কিন্তু আমি চাকরি নেইনি, শিক্ষকতা চাকরি। এক্ষেত্রে আমার মধ্যে একটা ধারণা ছিল আমি বোধহয় উপযুক্ত শিক্ষক হতে পারবো না, কারণ আমি যে সমস্ত শিক্ষকদের দেখেছি কিংবা শিক্ষকদের সম্পর্কে আমার যে একটা ছবি আমার মনে আছে, সেটা বোধহয় আমি হতে পারবো না, একটা কুণ্ঠা আমার মনে কাজ করতো। তার জন্য আমি শিক্ষকতার পেশায় যাইনি, এটা আমার স্বীকার করতে আপত্তি নেই। আমার মনে হয়েছিল আমি বোধহয় প্রকৃত শিক্ষক কিংবা উপযুক্ত শিক্ষক হওয়ার মতো নই, তার জন্য আমি শিক্ষকতায় যাইনি। এটা কোনো আত্মশ্লাঘার বিষয় নয়, এটা আমার নিজের মধ্য থেকেই আমাকে সায় দেয়নি। আমার জানি কেন মনে হয়েছিল আমি বোধহয় ভালো শিক্ষক হতে পারবো না। এর একটা কারণ হতে পারে আমি ভালো ছাত্র ছিলাম না, এটাও তো কাজ করতে পারে, জানি না, এটা আমার মনে সাবকনসিয়াস মাইন্ডে এটাও কাজ করতে পারে, যেটা আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, আমি বোধহয় সেই কারণে আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে বলেছে তুমি ভালো শিক্ষক হতে পারবে না। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করবেন, যদি আজকের দিনে দাঁড়িয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে এই অবস্থায়? প্রাসঙ্গিক তো অবশ্যই। আমি একটা কেন বলবো প্রাসঙ্গিক তো আমরা আগেই বলেছি। আর একটা কথা আমি রাধাকৃষ্ণন সম্পর্কে বলি, এটা অনেকেই জানেন না। এই যে আমাদের দেশে বর্তমানে অসহিষ্ণুতা এবং শিক্ষকরা ছাত্রছাত্রীদের এই যে বিতর্কের অভ্যাস করা, বহুমত গ্রহণ করে নিজের মতটাকে প্রতিষ্ঠিত করা, এই যে বোধগুলো শিক্ষকরা তৈরি করবেন। রাধাকৃষ্ণন সম্পর্কে আমি বলি, রাধাকৃষ্ণন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, পরবর্তী সময় অন্ধ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, রাধাকৃষ্ণন কিন্তু হীরেন্দ্রনাথ মুখার্জি, রাধাকৃষ্ণ কট্টর ভাববাদী, উনি মানে ভাববাদী দর্শনে বিশ্বাস করতেন। অন্যদিকে হীরেন্দ্রনাথ মুখার্জি আপনারা সবাই জানেন, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ, বাগ্মী, লেখক, বিখ্যাত অধ্যাপক, ইতিহাসের বিখ্যাত অধ্যাপক। তৎকালীন সময়ে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করতেন ইতিহাসের হীরেন্দ্রনাথ মুখার্জি, এবং তার ক্লাস শোনার জন্য সারা সুরেন্দ্রনাথ কলেজের হীরেন মুখার্জি যখন ক্লাস নিতেন, সেই ক্লাসে অন্তত 500 ছাত্র থাকতো। কারণ কলকাতার সমস্ত বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে দলে দলে ছাত্ররা আসতেন হীরেনবাবুর ক্লাস শুনবেন, এরকম অধ্যাপক ছিলেন। এবং তিনি ঘোষিত কমিউনিস্ট,
52 সন থেকে সাংসদ, অনেক পরিচয়। তাকে কিন্তু হীরেন মুখার্জিকে কিন্তু রাধাকৃষ্ণন অন্ধবিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন এবং জানতেন কমিউনিস্ট, কিন্তু তার জন্য কিন্তু তাকে নিয়োগ থেকে বঞ্চিত করেননি, পাঠিয়েছিলেন বলে তুমি আই নো ইউ আর এ মেটেরিয়ালিস্ট, ইউ আর এ কমিউনিস্ট, বাট আই এম নট কমিউনিস্ট, বাট ইভেন দেন আই উইল অ্যাপয়েন্ট ইউ, ইউ ইজ নিডেড। এই যে উদারতা, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই উদারতা আছে? আজকে শিক্ষক দিবসে উদারতা, সহিষ্ণুতা, বহুমত, বহুপদ, শিক্ষাকে দরজা বন্ধ করে না, সব মত নিয়ে আলোচনা করা। আজকে বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোকে আরএসএস দখল করেছে। সেখানে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করা যাবে না, সেখানে মহাশ্বেতা দিয়ে পড়ানো যাবে না, সেখানে ভারতবর্ষের বর্ণ ব্যবস্থা নিয়ে কথা বলা যাবে না, সেখানে সমাজের বাস্তব চিত্র নিয়ে কোনো লেখা যাবে না, মাইকেল মধুসূদনের কথা বলা যাবে না, রামচরিত্র নিয়ে বিতর্ক করা যাবে না। এটা তো হীরেন মুখার্জির আর আমি সর্বপল্লী রাধাকৃষ্ণন, হীরেন মুখার্জি যাতে সমস্ত পুস্তক পেতে পারে, মার্ক্সবাদী পুস্তক আটকে দিয়েছিল, রাধাকৃষ্ণ বলেছে না, ওকে সমস্ত পুস্তক দাও। এগুলো বলা দরকার। যে আমি কেন বললাম রাধাকৃষ্ণন কতটা উদার ছিলেন, এই শিক্ষা তো উদারতা তৈরি করে, এবং বিশ্ববিদ্যালয়গুলো হবে উদারতার পাঠাগার। সেখানে সমস্ত মত পথ নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, ছাত্ররা এর থেকে বেছে নেবে। আজকে আমাদের দেশে একটা নির্দিষ্ট মতামত জোর করে বুল্ডোজার দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিত শিক্ষক দিবসের গুরুত্ব, তাৎপর্য আছে। রাধাকৃষ্ণনের জীবন কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে বর্তমান অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য। একদম সর্বশেষ কথা যেটা বললেন, অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস এখনও প্রাসঙ্গিক। এবং এই শিক্ষক দিবস শিক্ষা দপ্তরের পরিচালনায় যে শিক্ষক দিবস পরিচালিত হচ্ছে, বদলির ভয়ে কেউ যদি শিক্ষক দিবসে উপস্থিত থাকেন, সেটা আর শিক্ষক দিবস হবে না। শিক্ষা দপ্তরের দায়িত্ব শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেখানে বদলিটা নিছক বদলের পাল্টা। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।